ফের অরুণাচল প্রদেশে নজর চীনের। অরুণাচলের আপার সুবনসিরির তাকসিং অঞ্চলের না আদিবাসীদের দাবি, গত কয়েক বছর ধরে এলএসি সংলগ্ন ভারতের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে চীন সেনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাহলে কি ফের একবার চীন শুরু করে দিয়েছে তার সেই পুরনো কৌশল সালামি স্লাইসিং? জানেন কি এই সালামি স্লাইসিং? কিভাবে ধাপে ধাপে সীমান্তে নিজেদের দখলদারি বাড়াচ্ছে বেজিং? তার মধ্যে আবার শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত একটা অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেজিং। এই করিডোরকে ভারতের উদ্বেগ বাড়াবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলায় চীনের সহায়তায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার তাৎপর্যই বা কী? কলকাতা থেকে মাত্র 188 কিলোমিটার দূরে চীনের এই উপস্থিতি কি ভারতের নিরাপত্তার জন্য একটা নতুন চ্যালেঞ্জ? বঙ্গোপসাগরে চীনকে কেন এন্ট্রি দিচ্ছে তারেক রহমান? আরও বড় প্রশ্ন হচ্ছে, বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান সক্রিয়তার নেপথ্যে কি রয়েছে? দিন কয়েক আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে পাকিস্তানের বঙ্গোপসাগর কেন্দ্রিক তৎপরতার খবর। তাহলে কি ভারতকে কেন্দ্র করে এবার তৈরি হচ্ছে ত্রিমুখী কোনো ষড়যন্ত্রের ছক? কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। চীনের আগ্রাসন নীতির বিষয়ে আপনারা সকলেই খুব ভালো করে জানেন। ভারতে চীনের আগ্রাসনের ইতিহাস মূলত 1950-এর দশক থেকেই শুরু হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত চুপ করে বসে নেই কিন্তু ড্রাগনের ওই দেশটি। ভারতের অরুণাচল প্রদেশের ওপর চীনের নজর বহুকাল থেকেই। সে প্রসঙ্গে পরে আসছি, কিন্তু বর্তমান যে তথ্য আমাদের সামনে আসছে তা বেশ কিন্তু উদ্বেগজনক। অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার তাকসিং সীমান্তে এখন বাড়ছে উদ্বেগ। সেখানকার না আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ, গত কয়েক বছর ধরে এলএসি সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে নাকি চীন সেনাবাহিনী। এলএসি সংলগ্ন একাধিক এলাকা ধীরে ধীরে তাদের হাতছাড়া হয়ে গেছে। যে জমিতে একসময় চাষ হতো, যেখানে গবাদি পশু চড়ত, এমনকি যে সমস্ত এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল, সেগুলোতেও এখন আর আগের মতন প্রবেশ করা যায় না বলেই দাবি করছেন তারা। না ওয়েলফেয়ার সোসাইটির অভিযোগ, 2020 সালের আগে পর্যন্ত ওই এলাকাগুলোতে গ্রামবাসীদের অবাধ যাতায়াত ছিল, কিন্তু এরপর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। স্থানীয়দের দাবি, চীন সীমান্তের ওপারে বহু বছর ধরেই রাস্তা, সেতু এবং অন্যান্য সামরিক পরিকাঠামো গড়ে তুলছিল। তবে 2020 সালের পর থেকেই সেই নির্মাণ কাজ এবং সেনা মোতায়েনের গতি অনেকটাই বেড়ে যায়। ফলে সীমান্তের বাস্তব চিত্র বদলে যেতে শুরু করেছে বলেই অভিযোগ তাদের। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপিও জমা দিয়েছে ওই না ওয়েলফেয়ার সোসাইটি। এই স্মারকলিপিতে 5টি নির্দিষ্ট এলাকার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওয়েইং স্থানীয়দের কাছে পবিত্র পোত্রাং হ্রদ, তাকসিং সদর দপ্তরের কাছে তিনদিং তাং, ঐতিহ্যগতভাবে ব্যবহৃত পানিয়ার বা চুজারতা এবং মারপান বা মারনাফে। স্থানীয়দের দাবি, একসময় এই জায়গাগুলি তাদের স্বাভাবিক জীবনযাত্রার অংশ ছিল। এখন সেখানে চীনা সেনা টহল দিচ্ছে এবং ভারতীয়দের প্রবেশ কার্যত সীমিত হয়ে পড়েছে বলেই অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে যে এ কি শুধুই সীমান্তে চীনা সেনার মোতায়েন বাড়ানোর ঘটনা, নাকি ধাপে ধাপে ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও একটা বড় কোনো কৌশলের ইঙ্গিত? স্মারকলিপিতে ওই না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের অভিযোগ করেছেন যে ভারতীয় ভূখণ্ডের ভেতরেই পিপুলস লিবারেশন আর্মি পাকা রাস্তা নির্মাণ করেছে এবং সামরিক শিবিরগুলোও গড়ে তুলছে তারা। তিনি উদ্বেগ সহকারে জানিয়েছেন যে আমরা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আমাদের মাতৃভূমি হারাচ্ছি, তাই অবিলম্বে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে তার আশঙ্কা, সীমান্তে চীনা সেনার অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক। এই ইস্যুতে আবার উদ্বেগ প্রকাশ করেছেন নাচো বিধানসভা কেন্দ্রের বিধায়ক নাকাব নালো।
তার মতে বিষয়টি শুধু একটি স্থানীয় অভিযোগ নয়, বরং দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে জেলা প্রশাসন এবং ভারতীয় সেনাবাহিনীর উচিত অভিযোগগুলোর সরকারি স্তরে নিরপেক্ষভাবে যাচাই করা। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করেছেন তিনি। তবে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের এমন পদক্ষেপ কিন্তু এই প্রথম নয়। অরুণাচল প্রদেশের ওপর চীনের নজর মূলত ওই 1914 সালের সিমলা চুক্তি থেকে শুরু হয়েছিল, যা 1950-এর দশকে তিব্বত দখলের পর তীব্র আকার ধারণ করে। চীন এই রাজ্যটিকে ভারতের অংশ বলে স্বীকারই করে না। তারা এটিকে তিব্বতের অংশ বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে। আসলে 1914 সালে ব্রিটিশ শাসিত ভারতের বিদেশমন্ত্রী স্যার হেনরি ম্যাকমোহন তিব্বত এবং ব্রিটিশ ভারতের সীমান্ত নির্ধারণের জন্য ম্যাকমোহন লাইন টানেন। তখন তিব্বত এতে স্বাক্ষর করলেও চীন চুক্তিটি মানতে অস্বীকার করেছিল। চীনের দাবি ছিল তিব্বত কোনো স্বাধীন দেশ নয়, তাই আন্তর্জাতিক চুক্তি করার অধিকার তাদের নেই। এরপর 1950 সালে চীন তিব্বত দখল করার পর অরুণাচল সীমান্ত সরাসরি তাদের নিয়ন্ত্রণে আসে। চীন দাবি করতে শুরু করে যে যেহেতু তিব্বত এখন তাদের, তাই তিব্বতের অধীনে থাকা অরুণাচল প্রদেশ, বিশেষ করে তাওয়াং অঞ্চলটিও চীনের। কারণ তাওয়াংয়ের সঙ্গে তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এরপর 1962 সালে ভারত চীন যুদ্ধে পিএলএ অরুণাচলে বড় আক্রমণ চালিয়ে ওই তাওয়াং সহ বিস্তীর্ণ এলাকা দখল করে আসামের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে আচমকাই চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা পিছিয়ে নিলেও ওই ভূখণ্ডের ওপর নিজেদের দাবি কখনো কিন্তু ছাড়েনি। এরপর 1975 সালে আবার ওই অরুণাচলের তুলুংলা এলাকায় আসাম রাইফেলসের টহলদারিদের ওপর অতর্কিতে হামলা চালায় চীনা সেনা। এতে 4 জন ভারতীয় জওয়ান শহীদও হয়েছিলেন। এরপরে আবার 1986 সালে তাওয়াংয়ের সামডোরংচু উপত্যকায় চীনা সেনা অনুপ্রবেশ করে এবং স্থায়ী ক্যাম্প গড়ে তুলেছিল। জবাবে ভারত অপারেশন ফ্যালকন চালিয়ে বিপুল সেনা মোতায়েন করে চীনকে পিছু হটতে বাধ্য করেছিল। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন পাহাড়, নদী এবং এলাকার নাম বদলে একাধিকবার নতুন চীনা নাম ঘোষণা করেছে ওই বেজিং। সর্বশেষ 2024 সালেও 30টি স্থানের নাম নতুন করে প্রকাশ করেছে ওই চীন, যা সেই সময় ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছিল। পাশাপাশি আবার অরুণাচলের বাসিন্দাদের জন্য স্ট্যাপল ভিসা দেওয়ার মাধ্যমে ওই বেজিং বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা অরুণাচলকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয় না। এর পাশাপাশি সীমান্তে শাওকাং বা মডেল গ্রাম নির্মাণও ভারতের অন্যতম বড় উদ্বেগ। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় চীন নতুন গ্রাম, রাস্তা এবং সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে। আর এবার তাকসিং অঞ্চলের নাও আদিবাসীদের অভিযোগ যে 2020 সালের পর থেকে তাদের ঐতিহ্যগত 5টি গুরুত্বপূর্ণ এলাকায় ধাপে ধাপে প্রবেশ করে রাস্তা, সেতু এবং সেনা ছাউনি তৈরি করছে ওই চীন সেনা। তাহলে কি ফের একবার চীন শুরু করে দিয়েছে তার সেই পুরনো কৌশল, সালামি স্লাইসিং? কি এই সালামি স্লাইসিং? এর অর্থ হলো একেবারে বড় কোনো যুদ্ধ না করে ধাপে ধাপে অত্যন্ত গোপনে প্রতিবেশীর অল্প অল্প করে জমি কেটে নেওয়া এবং পরে সেখানে নিজেদের স্থায়ী অধিকার দাবি করা। তারপর ধরুন চীন প্রথমে বিতর্কিত বা দুর্গম সীমান্তে ফাঁকা চারণভূমিগুলোতে নিজেদের বেসামরিক লোক পাঠায়। এরপর সেখানে অস্থায়ী তাঁবু, তারপর পাকা রাস্তা, সেতু এবং সর্বশেষ স্থায়ী সেনা ছাউনি এবং গ্রাম গড়ে তোলে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে দাবি করে যে সেখানে বহু আগে থেকেই চীনা নাগরিকরা বসবাস করছে। সেয়ানার কি আর ছলের অভাব হয়? এই আবহে আবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলায় চীনের সহায়তায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নয় কি? বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর কি ভারতের উদ্বেগ বাড়াতে চলেছে? এই আবহে পাকিস্তানের বঙ্গোপসাগর কেন্দ্রিক তৎপরতা কি প্রমাণ করছে যে ভারতকে ঘিরে ত্রিমুখী ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কের ফায়দা উঠাচ্ছে চীন। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনা নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। আর এই সফরেই বেজিংয়ের একটি শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বাংলাদেশের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি অনুযায়ী মংলা বন্দরের যে জমিটি আগে ভারতের জন্য নির্ধারিত ছিল তা আনুষ্ঠানিকভাবে বাতিল করে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। চীন এখন সেখানে চীনা কোম্পানিগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে বলেই জানা যাচ্ছে। এদিকে মংলা বন্দরের কৌশলগত গুরুত্ব এতটাই যে এটি বঙ্গোপসাগরে ভারতের পূর্ব উপকূলের একেবারে কাছাকাছি অবস্থান করছে। আমাদের শহর কলকাতা থেকে এর দূরত্ব মাত্র 188 কিলোমিটার, আর সুন্দরবনেরও খুব কাছে। ফলে এই বন্দরে চীনের উপস্থিতি ভারতের সামুদ্রিক নিরাপত্তা এবং পূর্ব উপকূলের কৌশলগত ভারসাম্যের দিক থেকে কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এর থেকে আরও বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে জমিতে চীনের সহায়তায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হয়েছে, সেই জমি একসময় ভারতের জন্য প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অংশ ছিল। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই প্রকল্পের জন্য বরাদ্দ জমি বাতিল করে দেয়। এখন ওই একই এলাকায় চীনা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, যা দিল্লির সাউথ ব্লকের জন্য একটা বড় ধরনের কৌশলগত লাল সংকেত বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। কারণ প্রথমত এটি ভারতের জন্য একটি কূটনৈতিক ধাক্কা। তাছাড়া আবার ওই মংলা বন্দরের অবস্থান কলকাতা এবং হলদিয়া বন্দরের এত কাছাকাছি হওয়ায় ভবিষ্যতে সেখানে যদি উন্নত রাডার বা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা তৈরি করা হয়, তাহলে বঙ্গোপসাগরে জাহাজ চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। যদিও এমন ব্যবস্থা তৈরির কোনো প্রকাশ্য প্রমাণ বর্তমানে সামনে আসেনি, তবে হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এছাড়াও আবার সুন্দরবনের জটিল নদীপথ, খাঁড়ির ভৌগোলিক যে বৈশিষ্ট্য ভারতের জন্য বরাবরই কিন্তু একটা নিরাপত্তা চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে ওই বন্দর সংলগ্ন এলাকায় ভবিষ্যতে যদি বেসামরিক পরিকাঠামোর আড়ালে কোনো গোপন পরোক্ষ সামরিক বা গোয়েন্দা ঘাঁটি গড়ে ওঠে, তবে তা ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং কোস্টগার্ডের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়াও ওড়িশার চাঁদিপুর এবং আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত যখনই কোনো অগ্নি বা প্রলয় ক্ষেপণাস্ত্রের মতন কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে, তখন ওই মংলা বন্দরে অবস্থানকারী চীনা জাহাজ বা তাদের গোয়েন্দা পরিকাঠামো সেই ক্ষেপণাস্ত্রের ফ্রিকোয়েন্সি বা ট্রাজেক্টরি ডেটা সহজেই কিন্তু রেকর্ড করে নিতে পারে। আবার ভারতের বেশ কিছু পরমাণু সাবমেরিনগুলো অবস্থান এবং গতিবিধির ওপর 24 ঘন্টা নজর রাখার সুযোগ পেয়ে যাবে চীন। দেখুন, এতদিন ভারতের আশঙ্কা ছিল চীনের নজরদারি জাহাজগুলো শ্রীলঙ্কার হাম্বান টোটো বা মালদ্বীপে এসে নোঙর করে ভারতের ওপর নজর রাখছে। কিন্তু মংলা বন্দরে চীনের এই স্থায়ী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অর্থ হলো চীন এখন ভারতের পূর্ব উপকূলে একেবারে বুকের ওপর স্থায়ীভাবে বসে যাওয়ায় আইনি অধিকার পেয়ে যাচ্ছে। এর ফলে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলার চীনা নীতি স্ট্রিং অফ পার্লস আরও এক ধাপ পূর্ণতা পেল। আবার বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেজিং। গত শুক্রবারই বেজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশনকে আরও এনহ্যান্স করা। আবার ব্রিক্সে বাংলাদেশের যোগদানের ইচ্ছেকে চীন স্বাগত জানিয়েছে বলেই উল্লেখ করেছেন এই মাহদি আমিন। এছাড়াও চীনের ইউনান প্রদেশকে সরাসরি মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত করাই বেজিংয়ের মূল কৌশলগত পরিকল্পনা। এবার ভেবে দেখুন, ভারতের পশ্চিমে পাকিস্তানের সঙ্গে চীনের করিডোর রয়েছে। এখন পূর্বেও চীনের টাকায় এই মেগা করিডোর বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তবে ভারতের দুই সীমান্তেই চীনের শক্তিশালী একটা অর্থনৈতিক এবং পরিকাঠামোগত উপস্থিতি কিন্তু নিশ্চিত হবে, যা ভারতের জন্য বড় কৌশলগত চাপ বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া এই অঞ্চলটি ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। সেখানে চীনের যে কোনো ধরনের পরোক্ষ উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের কারণ হতে পারে।
আবার দিন কয়েক আগেই আপনাদেরকে এই এডিটার্স ডায়েরিতেই জানিয়েছিলাম যে 1971 সালের পর এই প্রথম পাকিস্তান বঙ্গোপসাগরে আবার তাদের নিজেদের সামরিক সক্রিয়তা বাড়ানোর পরিকল্পনা করেছে। চীন নির্মিত অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী স্টিল সাবমেরিন পিএনএস হাঙ্গর বহরে যুক্ত করার মাধ্যমে পাকিস্তান এই ব্লু ওয়াটার নেভি কৌশল বাস্তবায়ন করেছে বলেও জানিয়েছিলাম আপনাদের। ফলে সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান একজোট হয়ে ভারতের বিরুদ্ধে কি একটা ত্রিমুখী ষড়যন্ত্রের পরিকল্পনা করছে? কারণ বঙ্গোপসাগর, লাদাখ এবং অরুণাচল প্রদেশ সীমান্ত, এই তিন দিক থেকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সাম্প্রতিক নজিরবিহীন সমীকরণকে ভারতের বিরুদ্ধে একটি পরোক্ষ ত্রিমুখী কৌশলগত বেষ্টনী বা ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে ভারতকে ব্যস্ত রেখে উত্তর পূর্ব সীমান্ত বা লাদাখে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করা চীনের একটা চতুর রণকৌশল হতে পারে, যাতে ভারতকে একসঙ্গে একাধিক ফ্রন্টে সেনা মোতায়েন করে অর্থনৈতিক এবং সামরিক চাপে পড়তে হয়। কারণ বাংলাদেশের এই নতুন সমীকরণ চীন এবং পাকিস্তানের জন্য ভারতের দোরগোড়ায় বসে ভারতকে ব্ল্যাকমেইল করার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। তবে তারা যদি ভাবে ভারত এক্ষেত্রে হাত গুটিয়ে বসে আছে, তাহলে কিন্তু ভুল হবে। তার কারণ ভারত কিন্তু ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামরিক শক্তি বহুগুণ বাড়ানো থেকে শুরু করে গভীর সমুদ্রে সাবমেরিন শিকারী PHI বিমান মোতায়েন এবং অরুণাচল সীমান্তে ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রামের মাধ্যমে পরিকাঠামো জোরদার করে এই চক্রবাহু ভাঙার কিন্তু সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। ভারত এই বহুমাত্রিক এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং সামরিক ও কূটনৈতিক উভয় স্তরেই পাল্টা কৌশল বা কাউন্টার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে। আর তারেক রহমানের সরকার চীনের দিকে ঝুঁকলেও বাংলাদেশ সম্পূর্ণভাবে কিন্তু ভারতের ওপরেই নির্ভরশীল। ফলে বেজিং, ইসলামাবাদ, ঢাকা অক্ষ যতই জাল বুনুক না কেন, দিল্লি তার সামরিক শক্তি আর অর্থনৈতিক লেভারেজ ব্যবহার করে এই ত্রিমুখী চক্রব্যূহ ভাঙার সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রেখেছে। বাংলাদেশ ভারতের আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট এবং নেপাল, ভুটান থেকে ভারতের গ্রিড হয়ে আসা বিদ্যুতের ওপরেই নির্ভরশীল। এছাড়া আবার ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল যায়, পেঁয়াজ, চাল, গম, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের কাঁচামালের জন্য ওই বাংলাদেশকে কিন্তু ভারতের ওপরই নির্ভর করতে হয়। ভারত যদি এই বাণিজ্যিক সরবরাহ লাইনে কড়াকড়ি করে ফেলে, তবে ওই বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি একটা বড় সংকটের মুখে পড়বে, যা ওই ঢাকাকে চীনের সামরিক মতলব পূরণ করতে কিন্তু বাধা দেবে। তাছাড়া আবার ওদের মনে রাখতে হবে যে এ ভারত একা নয়। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওই একাধিপত্য রুখতে রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা এবং গোয়েন্দা তথ্য শেয়ারিং ব্যবস্থা তৈরি করেছে। অর্থাৎ ভারত সমুদ্রপথে চীন, পাকিস্তানকে অবরুদ্ধ করার সামরিক শক্তি রাখে এবং স্থলপথে ঢাকাকে অর্থনৈতিকভাবে এবং বেজিংকে সামরিকভাবে প্রতিহত করার সম্পূর্ণ সক্ষমতা গড়ে তুলেছে। ফলে এত সহজে ওই বাংলাদেশ বা পাকিস্তান যদি ভাবে যে ভারতকে চাপে ফেলবে, তা কিন্তু অতটা সহজ নয় যতটা তারা মনে করছে। বাকি প্রশ্নের উত্তর তো সময় দেবে। আজ এ পর্যন্তই। নমস্কার।